দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতিবাচক প্রভাবের ফলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আর্থিকভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া যে ইন্দ্রনাথ ব্যানার্জি ওনার একাগ্রতা ও একনিষ্ঠ পরিশ্রমের দ্বারা আবারও নিজের সংসার তিলে তিলে সাবলীল করে তুলেছিলেন, সেই ইন্দ্রনাথ ব্যানার্জির সমস্ত পুঁজি আত্মসাৎ করে ইন্দ্রনাথ বাবুকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করল সুমিত সান্যাল। অল্প কিছুদিনের মধ্যেই অভাব অনটনে জর্জরিত হয়ে পড়লেন ইন্দ্রনাথ বাবু। এতদিন যাবৎ 5 সন্তান সমেত ইন্দ্রনাথ বাবুর ও কুসুমরানী দেবীর সংসার যথেষ্ট স্বাচ্ছন্দ্যের সাথে অতিবাহিত হলেও এবার বেশ ভালো রকম অভাবের ছাপ পরিস্ফুট হয়ে উঠল ওনাদের সংসারে। একদিকে যেমন সংসারের দৈনন্দিন ব্যয়, সন্তানদের পড়াশোনার খরচ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইন্দ্রনাথ বাবুকে, ঠিক তেমনই আবার 4 মেয়ের বিয়ের খরচ মজুত করার দুশ্চিন্তা ক্রমাগতই গ্রাস করে চলেছে ওনাকে। অভাব অনটনে এতটাই ক্ষতবিক্ষত হয়ে পড়েছে ইন্দ্রনাথ ব্যানার্জির সংসার যে ওনার নিত্যদিনের দোকান চালানোর পুঁজি পর্যন্ত ওনার সংসারের দৈনন্দিন খরচে ব্যয় হয়ে যেতে শুরু করেছে, যার ফলস্বরূপ একদিন বেশ বড় ধরনের বিপাকে পড়তে হয় ইন্দ্রনাথ ব্যানার্জিকে। বেতার যন্ত্র সারাইয়ের কার্যে বেশ খ্যাতি লাভ করায় কলসিগড় এবং কলসিগড়ের প্রতিবেশী শহর ও গ্রামগুলি থেকেও বহু মানুষ তাদের বেতার যন্ত্র মেরামত করানোর উদ্দেশ্যে ইন্দ্রনাথ ব্যানার্জির নিকট আসেন। বেতার যন্ত্র মেরামত কার্যে ইন্দ্রনাথবাবু এতটাই খ্যাতি অর্জন করেছেন এবং ওনার সুনাম এত সুদূর প্রসারিত যে স্থানীয় এমনকি দূর দূরান্ত থেকে আসা অধিকাংশ মানুষই সারাইয়ের জন্য ওনাদের বেতার যন্ত্র ইন্দ্রনাথবাবুর দোকানে দিয়ে যাওয়ার সময় অগ্রিম সারাইয়ের খরচ ও ইন্দ্রনাথবাবুর পারিশ্রমিকও ইন্দ্রনাথবাবুকে দিয়ে গিয়ে থাকেন। তবে সুমিত সান্যাল নিকট ভয়ানকভাবে প্রতারিত হওয়ার দরুন অভাব অনটনে জর্জরিত হয়ে পড়া ইন্দ্রনাথ ব্যানার্জির বেতার যন্ত্র মেরামতের উদ্দেশ্যে অগ্রিম নেওয়া অর্থ সংসারে ঢুকে যাওয়ায় উনি কিছু ব্যক্তিকে ওনাদের বেতার যন্ত্র মেরামত করে দিতে ব্যর্থ হন, যার ফলে এক রবিবার সকাল হতে না হতেই চরম বিপদের মুখে পড়তে হলো ইন্দ্রনাথ ব্যানার্জিকে। গোটা 5 ব্যক্তি ওনাদের বেতার যন্ত্র মেরামত না হওয়ার দরুন সঙ্গে আরও জনা 6 লোক নিয়ে এসে তুলকালাম করতে শুরু করলেন ইন্দ্রনাথবাবুর দোকানে। নিরঞ্জন শাসমল, সুকান্ত সাহা সহ ইন্দ্রনাথবাবুর বাজার অঞ্চলের আরও কিছু হিতাকাঙ্ক্ষী বন্ধুরা মিলেও সেই রোষ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। এমন সময় খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হলেন বিদ্যুৎ সরকার, সঙ্গে তার জনাভিষেক সঙ্গী। এক হুঙ্কার দিয়ে তিনি উত্তেজিত জনরোষ শান্ত করে ইন্দ্রনাথবাবুর দোকানের সামনে সমবেত ক্ষুব্ধ মানুষদের উদ্দেশ্যে বললেন, আপনারা শান্ত হন। যে মানুষটার একবারের ব্যর্থতার জন্য আপনারা আর 7 সকাল হতে না হতেই এসে এখন বিকেল পর্যন্ত তাণ্ডব নৃত্য করছেন, সেই মানুষটা দীর্ঘ বছর ধরে আপনাদের নিখুঁতভাবে পরিষেবা দিয়েছেন। আজ যে এই মানুষটা পরিস্থিতির শিকার, তা না হলে আপনারাও খুব ভালো মতো জানেন যে এই মানুষটা ওনার সমগ্রটা জীবন সততার সহিত অতিবাহিত করেছেন। আপনাদের আজ প্রথমবার
এই মানুষটার জন্য সাময়িক কিছুমাত্র সময়ের জন্য যে অতি নগণ্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা আমি আজ এই মুহূর্তে এখানেই সমাধান করে দিচ্ছি। আমি সব কিছু শুনে তৎক্ষণাৎ আমার মেজদার সাথে কথা বলে ওনার থেকে অর্থ সংগ্রহ করে নিয়ে এসেছি। 1 সপ্তাহ পর আপনারা সকলে পুনরায় ইন্দ্রনাথ ব্যানার্জির দোকানে আসবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সকলে সেদিন আপনাদের ইন্দ্রনাথ বাবুকে মেরামত করতে দেওয়া বেতার যন্ত্র সংস্কারিত অবস্থায় সংগ্রহ করে নিয়ে যাবেন। এই বলে ইন্দ্রনাথ বাবুর হাতে বিদ্যুৎ সরকার বেতার যন্ত্র মেরামতের দরুন প্রয়োজনীয় অর্থ তুলে দিয়ে উপস্থিত ক্রুদ্ধ মানুষদের আশ্বস্ত করে ইন্দ্রনাথ বাবুকে বিপদমুক্ত করলেন। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে সেখানে পূর্ণাদেবীও এতক্ষণে এসে উপস্থিত হয়েছেন। তিনি সচক্ষে ছোট খোকন অর্থাৎ বিদ্যুৎ সরকারের উদারতা পরিলক্ষিত করলেন এবং ইন্দ্রনাথবাবু যে বালকটিকে এতদিন যাবৎ কেবল অর্থবান পিতার বদমেজাজি বখাটে দস্যু ছেলে হিসেবে গণ্য করতেন, সেই বালকের মানবিকতা ও বিবেক দেখে ইন্দ্রনাথবাবু আপ্লুত হয়ে পড়লেন। উনি বিদ্যুৎ সরকারকে ওনার বাসায় আসার জন্য আমন্ত্রণ জানালেন। বিদ্যুৎ সরকার ওনার বাসায় এলে ইন্দ্রনাথবাবু বিদ্যুৎ সরকারকে বললেন, দেখো বাবা বিদ্যুৎ, তুমি সেদিন আমার সংকটকালে যেভাবে আমার পাশে দাঁড়ালে তার জন্য আমি তোমার নিকট চিরকৃতজ্ঞ। তোমার অর্থের ঋণ আমি হয়তো এই অভাবের সংসার থেকে যে কোনো প্রকারে অর্থ সঞ্চয় করে মিটিয়ে দেব, তবে বিপদের সময় সেদিন তুমি আমার যে উপকার করেছ সেই উপকারের ঋণ সত্যি কোনোদিনও পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু কোনোদিনও কোনোভাবে আমি যদি তোমার কোনো প্রকার উপকারে লাগতে পারি তুমি তা অতি অবশ্যই নির্দ্বিধায় জানিও। ইন্দ্রনাথ ব্যানার্জির কথার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সরকার ওনাকে বললেন, দেখুন, আপনার মতন অমন একজন নিপাট ভদ্রলোকের সহিত অমন তাণ্ডব হওয়াটা একদমই সহ্য করা যায় না। আর তাছাড়া ওই ঠকবাজ সুমিত সান্যাল আপনাকে কিভাবে প্রতারিত করেছে তা তো আর আমাদের কারো নিকটই অজানা নয়। তাই আপনার মতো একজন পরিশ্রমী সৎ ব্যক্তিকে কেবলই পরিস্থিতির শিকার হয়ে বিপদে পড়তে দেখলে কারুরই কি আর ভালো লাগে বলুন তো দেখি মশাই? মানুষ হয়ে একজন সজ্জন মানুষের বিপদে পাশে দাঁড়ানোটা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। তাই এর পরিপ্রেক্ষিতে আমার জন্য আপনাকে আলাদা করে কিছুই করতে হবে না। কিন্তু আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার নিকট একটা প্রস্তাব রাখতে চাই। ইন্দ্রনাথ ব্যানার্জি: হ্যাঁ বলো বিদ্যুৎ, কি বলতে চাও তুমি? পূর্ণাদেবীর এবং বিদ্যুৎ সরকারের বেশ কিছু বছর ধরে স্থাপিত সম্পর্কের ব্যাপারে ইন্দ্রনাথবাবুকে কিছু না বলে ওনাদের সম্পর্কের বিষয় ইন্দ্রনাথবাবুর কাছে গোপন রেখেই বিদ্যুৎ সরকার বললেন, আমি যদি আপনার নিকট হতে আপনার জীবনের সবথেকে অমূল্য সম্পদগুলি হতে একটা কিছু আপনার থেকে চাই, তা কি আপনি আমাকে দিতে পারবেন? ইন্দ্রনাথ ব্যানার্জি: অমূল্য সম্পদ? দেখো বিদ্যুৎ, একটা সময় সদর শহরে থাকাকালীন আমি অর্থনৈতিক দিক দিয়ে বেশ সমৃদ্ধশালী ছিলাম ঠিকই, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কুপ্রভাব আমাদের পরিবারের সকলের জীবনসহ আমাদের অর্থনৈতিক অবস্থাও তছনছ করে দিয়েছে। অভাব অনটনে জর্জরিত এই অবস্থায় আমার কাছে সম্পদ বলতে যে আর কিছুই অবশিষ্ট নেই।
তুমি ঠিক কি বলছো আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। বিদ্যুৎ সরকার: আরে না, আমি ধন সম্পদের কথা বলছি না। আমি আপনার জীবনের অমূল্য সম্পদ বলতে আপনার সন্তানদের কথা বলছি। আপনার এবং কাকিমার যদি অনুমতি থাকে ও কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আপনার জ্যেষ্ঠ সন্তান, আপনাদের কন্যা পূর্ণা ব্যানার্জিকে বিবাহ করতে চাই। ইন্দ্রনাথবাবু বেশ স্তম্ভিত হয়ে বললেন, মানে? তুমি, পূর্ণা, তোমরা তো একে অপরকে ভালোভাবে চেনোই না। আর আমিও যে আমার বড় কন্যার সম্বন্ধ স্থাপনের জন্য এখনো অবধি সম্পূর্ণভাবে প্রস্তুত নই। হ্যাঁ রে মা পূর্ণা, কি বলছে কি বিদ্যুৎ এসব? পূর্ণা দেবী ওনার নীরবতা ভঙ্গ করে কিছু বলে ওঠার পূর্বেই বিদ্যুৎ সরকার বললেন, ও ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি আমাকে বলুন, আপনি আর কাকিমা কি পূর্ণা দেবীর দায়িত্ব আমার হাতে তুলে দেবেন? আমার আর আপনার কন্যার বিবাহে কি আপনাদের দুজনের সম্মতি এবং আশীর্বাদ রইবে? ইন্দ্রনাথ ব্যানার্জি: দেখো বাবা বিদ্যুৎ, এই বিষয়ে পূর্ণার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তোমাদের বিবাহে আমার এবং তোমার কাকিমার সম্মতি না দেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ রে মা পূর্ণা, বল এই ব্যাপারে তোর কি মত? তুই কি ছোট খোকনকে বিবাহ করতে রাজি? পূর্ণা দেবী: আমার ওনাকে বিবাহ করতে কোনো আপত্তি নেই। পূর্ণা ব্যানার্জি এবং বিদ্যুৎ সরকারের বিবাহে পূর্ণা দেবীর মাতা পিতার সম্মতি থাকলেও বিদ্যুৎ সরকার খুব ভালো রকমই জানেন যে যথাযথভাবে প্রতিষ্ঠিত হওয়া তো দুরস্ত। এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে কর্মহীন থাকার কারণে এই মুহূর্তে ওনার বিবাহের বিষয়ে ওনার নিজের বাড়ির প্রায় কেউই সহমত পোষণ করবেন না। এমনকি বিদ্যুৎবাবুর যখন 6 বছর বয়স, তখন ওনার পিতা হরিচরণ সরকার এবং মাতা শ্যামাসঙ্গিনী সরকার উভয়ই পরস্পর 1 মাসের মধ্যে 9 সন্তানের মস্ত সংসার ফেলে রেখে পরলোক গমন করার পর পিতৃস্নেহে উনাকে যে মেজদাদা স্বশাসনে বড় করে তুলেছেন, উনিও এই বিষয়টা মেনে নেবেন কি না এ বিষয়েও বেশ ভালো রকম দ্বিধায় রয়েছেন বিদ্যুৎ সরকার। অপরদিকে আবার ইন্দ্রনাথ ব্যানার্জি ওনার দাদা তথা পূর্ণাদেবীর জ্যাঠা ভক্তিনাথ ব্যানার্জিকে পূর্ণাদেবীর সহিত বিদ্যুৎ সরকারের বিবাহ প্রসঙ্গে অবগত করলে সরকার পরিবার ব্রাহ্মণ পরিবার না হওয়ায় পূর্ণা ব্যানার্জির জ্যাঠা ভক্তিনাথ ব্যানার্জি এই বিবাহের ঘোর বিরোধিতা করতে শুরু করলেন, যার ফলস্বরূপ বাধ্য হয়ে বিদ্যুৎ সরকার এবং পূর্ণাদেবী পরিকল্পিতভাবে গোপনে ওনাদের বিবাহ কার্য সম্পন্ন করে সরকার বাড়িতে প্রবেশ করলে সবাই রীতিমতো তাজ্জব হয়ে গেলেন। সরকার বাড়ির মেজকর্তা তথা বিদ্যুৎ সরকারের মেজদাদা প্রথমে ওনার আদরের ছোট খোকনের উপর ভীষণ রেগে গেলেও বিদ্যুৎ সরকার পূর্ণাদেবীর মতো এত সুশীলা এক কন্যাকে পাত্রী হিসাবে নির্বাচিত করায় পরবর্তীকালে এই বিবাহ তিনি মেনে নেন। শুরু হয় পূর্ণাদেবীর ও বিদ্যুৎবাবুর দাম্পত্য জীবন। ওনাদের বিবাহের মাস তিনেকের মাথায় ব্রাহ্মণদের যে রোষ আছড়ে পড়ে ওনাদের ওপর, তা বিবাহের 1 বছরের মাথায় ওনাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার সাথেই আকস্মিকভাবে মৃত্যুর 2 বছর পর ওনাদের দ্বিতীয় সন্তানের জন্মগ্রহণের সময়কালেও প্রায় একই রকম রয়ে যায়। পূর্ণাদেবীর জ্যাঠা ভক্তিনাথ ব্যানার্জি প্রাথমিকভাবে এই বিবাহের বিরোধিতা করলেও পরবর্তীকালে সময়ের সাথে
মানসিকতার পরিবর্তন হওয়ায় উনি এই বিবাহ মেনে নেন। তবে ব্রাহ্মণ সমাজের অন্যতম প্রধান মুখ হয়েও কুস্তিগীর ভক্তিনাথ ব্যানার্জি ওনার ভ্রাতুষ্পুত্রীর সংসারে আছড়ে পড়া ব্রাহ্মণদের রোষ প্রতিহত করতে যথাযথভাবে সক্ষম হলেন না। বছরের পর বছর পার হয়ে গেলেও এই পরিস্থিতির কোনোরূপ পরিবর্তন পরিলক্ষিত না হওয়ার দরুন পূর্ণাদেবীর মেজ ভাসুর তথা বিদ্যুৎবাবুর মেজদাদা ওনার কনিষ্ঠতম ভ্রাতার বিবাহের 4.5 বছরের মাথায় ওনার কনিষ্ঠতম ভ্রাতা বিদ্যুৎ সরকারের জন্য প্রতিবেশী রাজ্যে একটা কাজের ব্যবস্থা করে দিয়ে বিদ্যুৎবাবুকে ও পূর্ণাদেবীকে কিছু বছরের জন্য সেখানে গিয়ে বসবাস করতে বললে সেই পরামর্শ মতো পূর্ণাদেবী এবং বিদ্যুৎ সরকার ওনাদের 1.5 বছরের ছোট্ট কন্যা চন্দ্রানী সরকারকে সঙ্গে করে বাহার রাজ্যের ফালপুর শহরের বিদ্যুৎবাবুর মেজদাদার এক পরিচিত ও হিতাকাঙ্ক্ষী পরিবারের বাসস্থানের উদ্দেশ্যে রওনা দিলেন। বিবাহের 4.5 বছরের মাথায় কেবল সমাজের কিছু কুসংস্কারের জন্য পূর্ণাদেবীকে ও বিদ্যুৎ সরকারকে 1.5 বছরের ছোট্ট কন্যাকে সঙ্গে করে নিজ ভিটে থেকে আলাদা হয়ে গিয়ে প্রতিবেশী রাজ্যে সাময়িকভাবে বসতি স্থাপন করতে হলো। মাঝে মধ্যেই যে হোক না হোক মন্দিরতলা মাঠের প্রায় বিপরীত দিকে অবস্থিত সরকার বাড়ির সদর দরজা থেকে শুরু করে দক্ষিণে অবস্থিত গলিপত্তার শেষ প্রান্তে থাকা পুকুর পর্যন্ত সরকার পরিবারের সুবিশাল ভিটের সমগ্রটা ঘিরেই আন্দোলনে বসে পড়েন ব্রাহ্মণ সমাজের একটা অংশ। যদিও ব্রাহ্মণ সমাজেরই উন্নত মানসিকতার এক শ্রেণী এই মন গড়া ব্রাহ্মণ্য নীতির তীব্র নিন্দা ও অনবরত বিরোধিতা করলেও এখনও পর্যন্ত ওনারা ওনাদের সামাজিক বিধান থেকে এই ধরনের কুসংস্কার ও অপসংস্কৃতি সম্পূর্ণরূপে মুছে ফেলতে সক্ষম হননি। নিজ ভিটে থেকে দূরে ভালপুরে ছোট্ট সন্তান ও স্বামী সমেত সাংসারিক জীবন অতিবাহিত করতে শুরু করলেন পূর্ণাদেবী। পূর্ণাদেবীর স্বামীর আয় খুব একটা বেশি না হওয়ায় 3টি মানুষের সংসার যথেষ্ট কষ্টে অতিবাহিত হলেও ছোট্ট চন্দ্রানী সরকারকে ও বিদ্যুৎবাবুকে নিয়ে বেশ খুশিতেই রয়েছেন পূর্ণাদেবী। বছরখানেকের মধ্যেই পূর্ণাদেবীদের ভালপুরের প্রতিবেশীদের নিকট খুবই প্রিয় হয়ে ওঠেন পূর্ণাদেবীর কন্যা চন্দ্রানী সরকার। বিদ্যুৎ সরকার নিয়মিত সকালে ওনার কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকার সময়কালে পূর্ণাদেবী সংসারের নিত্যদিনের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং ছোট্ট চন্দ্রানী সরকার পূর্ণাদেবীদের প্রতিবেশী দীপক সিংহের সর্ষের ক্ষেতে আপন মনে খেলা করেন। দীপক সিংহ ওনার আদরের কন্যাতুল্য চন্দ্রানী সরকারকে অপু বলে সম্বোধন করে থাকেন। দীপক সিংহের ও ওনার স্ত্রীর নিজেদের কোনো সন্তান না থাকার দরুন পূর্ণাদেবীর সন্তান ছোট্ট চন্দ্রানী অনেক অধিক মাত্রায় প্রিয় হয়ে উঠেছেন ওনাদের কাছে। বিদ্যুৎবাবু রোজ সকালে কাজে থাকার সময়কালে দীপক সিংহ পূর্ণাদেবীর নিকট হতে ওনার কন্যা চন্দ্রানী সরকারকে নিজের সঙ্গে করে নিজের বাসায় নিয়ে চলে আসেন। কৃষিকাজের মাঝেই সময় বের করে দীপক সিংহ ওনার অপুকে কোলে করে এনে ওনার সর্ষের ক্ষেতে ছেড়ে দেন।
আর ছোট্ট অপু আপন মনে সে তা বিচরণ করে বেড়ান। মাঝে মধ্যেই আবার দীপক সিংহ ওনার সাইকেলে করে অপুকে নিয়ে ভালপুরের বিভিন্ন অঞ্চলে ঘুরতে চলে যান। দীপক সিংহ ও ওনার স্ত্রী ছোট্ট অপুর সহিত সময় কাটানোর মধ্য দিয়ে কেমন একটা অপার শান্তি অনুভব করেন। এই শান্তির অনুভূতি ওনারা যেন আর অপর কোনো কিছুতেই খুঁজে পান না। সন্ধ্যা ঘনালে পূর্ণাদেবী দীপক সিংহের বাসস্থান হতে ওনাদের কন্যাকে নিজ গৃহে ফিরিয়ে আনতে গেলে অনেক সময়ই ছোট্ট অপু ওনার কাকা সোনা অর্থাৎ দীপক সিংহের নিকট হতে আসতেই চান না। দীপক সিংহ, বিদ্যুৎ সরকার ও পূর্ণাদেবী উভয়ের সাথেই আলোচনা করে স্থানীয় এক বিদ্যালয়ে ভর্তি করে দেন অপুকে অর্থাৎ চন্দানী সরকারকে। বাসভূমি থেকে দূরে প্রতিবেশী রাজ্যে বসবাস করেও যথাযথ অর্থনৈতিক সাবলীলতা না থাকা সত্ত্বেও পূর্ণাদেবী এবং বিদ্যুৎ সরকার যেন একটা তৃপ্তিময় পরিপূর্ণতা অনুভব করছেন ওনাদের সাংসারিক জীবনে। পূর্ণাদেবীর মেজ ভাসুরের প্রতিবেশী রাজ্যে বসবাসকারী পরিচিতের বাড়িতে থাকাকালীন সেখানকার মানুষরা পূর্ণাদেবীদের এতটাই আপন করে নিয়েছেন যে ওনাদের মনেই হচ্ছে না ওনারা নিজেদের বাসভূমি হতে বহু দূরে ভিন রাজ্যে এসে বসতি স্থাপন করেছেন। আর ওনাদের কন্যাকে প্রতিবেশীরা নিজ কন্যা সম স্নেহ করায় এখানে যেন পূর্ণাদেবীরা একটা মস্ত বড় পরিবার পেয়েছেন, যে পরিবারের সদস্যদের একে অপরের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও যেন আত্মার বন্ধনে বলীয়ান হয়ে সমাজবদ্ধ জীব হিসেবে পরিচিত মানুষের প্রধান বৈশিষ্ট্য মানবিকতাকে ভিত করে গড়ে উঠেছে এই পরিবার। বিদ্যুৎ সরকার ওনার ব্যস্ত জীবনের মধ্যে কখনো সময় বের করতে সক্ষম হলে সেই সময়টুকু ওনার স্ত্রী ও কন্যার সহিতই অতিবাহিত করেন। ওনার ব্যস্ত প্রাত্যহিক কার্যসূচি হতে কোনোদিন খানিকটা নিস্তার পেলে উনি পূর্ণাদেবীকে ও ওনার কন্যাকে সঙ্গে করে ভালপুরের বিভিন্ন স্থানে ভ্রমণে যান। এক শুক্রবার বিকেলে পূর্ণাদেবী ও ওনার কন্যাকে সঙ্গে করে বিদ্যুৎ সরকার বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় তিনি হঠাৎই বাড়ির বাহির হতে কোনো এক ব্যক্তির কণ্ঠ শুনতে পেলেন। বিদ্যুৎ সরকার আছেন? বিদ্যুৎবাবু বাড়িতে আছেন? এই শুনে বিদ্যুৎবাবু বাড়ির বাইরে বেরিয়ে দেখতে পেলেন ওনাদের বাসার ঠিক সামনে একজন পত্রবাহক দাঁড়িয়ে রয়েছেন। ওনার উদ্দেশ্যে বিদ্যুৎবাবু বললেন, ও দাদা, কাউকে খুঁজছেন? পত্রবাহক: হ্যাঁ, এখানে বিদ্যুৎ সরকার কে আছেন? বিদ্যুৎ সরকার: আগে আমি। কি হয়েছে বলুন? পত্রবাহক: আপনার একখানা চিঠি এসেছে পাশের রাজ্যের হুগলা জেলার কলসিগড় শহর থেকে। বিদ্যুৎ সরকার তৎক্ষণাৎ সেই পত্রবাহকের আরও কিছুটা নিকট এগিয়ে গিয়ে বললেন, কই কই দেখি, কলসিগড় হতে চিঠি? দেখি দিন তো এদিকে। এই বলে পত্রবাহকের হাত হতে চিঠিটি নিজের হাতে নিয়ে তিনি বলে উঠলেন, এ এ তো দেখছি আমাদের কলসিগড়ের পাশের বাড়ির ছেলে, আমার বাল্যকালের বন্ধু কানাইলাল ধরের চিঠি। হঠাৎ ও আমাকে উদ্দেশ্য করে চিঠি লিখল, কি ব্যাপার?
দাদা, আপনি ভালো করেছেন চিঠিটি আমাকে পৌঁছে দিয়ে। আপনি আসুন, ভিতরে আসুন, একটু চা জল খেয়ে যান। পত্রবাহক: আজ না বিদ্যুৎবাবু, আজ যে আরও বেশ কিছু পত্র পৌঁছে দেওয়া এখনও বাকি রয়ে গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চলেছে, তবু আজ এখনও অবধি সকল পত্র যথাস্থানে পৌঁছে দিতে পারিনি। সন্ধ্যা হওয়ার আগেই বাকি পত্রগুলি পৌঁছে দিতে হবে। বিদ্যুৎবাবু, আমি না হয় অপর কোনো একদিন আসব। এই বলে পত্রবাহক রওনা দিলেন। পত্রটি হাতে করে বিদ্যুৎ সরকার ভিতরে প্রবেশ করতেই পূর্ণা সরকার জিজ্ঞাসা করলেন, কি গো, কে এসেছিলেন? বিদ্যুৎ সরকার: একজন পত্রবাহক এসেছিলেন একটি চিঠি নিয়ে। কলসিগড় থেকে আমাদের প্রতিবেশী কানাইলাল ধর আমাকে একটি চিঠি লিখেছে। হঠাৎ ও আমাকে চিঠি লিখতে গেল কেন কে জানে। পূর্ণা দেবী: তা কি লিখলো, কেন লিখলো, সেটা তো চিঠিটি পাঠ করলে তবেই জানবে। তা চিঠিটি পড়ো। বিদ্যুৎ সরকার: তোমাকে আর চন্দানীকে নিয়ে চলো, আগে ঘুরে আসি, ফিরে এসে না হয় চিঠিটা পড়া যাবে। এই বলে বিদ্যুৎ সরকার ও পূর্ণা সরকার ওনাদের কন্যাকে সঙ্গে করে বেড়াতে বেরোলেন। ভালপুরের বিখ্যাত শিব মন্দিরে ও ইহার নিকটে অবস্থিত জাগ্রত কালী মন্দিরে পূর্ণাদেবী ও বিদ্যুৎ সরকার ওনাদের কন্যাকে সাথে নিয়ে বেশ কিছু সময় অতিবাহিত করে এবং দেবী কালিকার নিকট ওনাদের কন্যার কল্যাণ হেতু প্রার্থনা করে বাসায় ফিরে রাতের খাওয়া সেরে বিদ্যুৎবাবু কানাইলাল ধরের ওনাকে লেখা চিঠিটি পূর্ণা দেবীকে টেবিল থেকে নিয়ে ওনার হাতে দিতে বললেন। পূর্ণা দেবী সেই মতো টেবিল থেকে নিয়ে এসে বিদ্যুৎবাবুর হাতে চিঠিটি দিলেন। বিদ্যুৎ সরকার ওনার চশমার বাক্সটি হতে ওনার চশমাটি বের করে তা পরিধান করে চিঠির খামটি থেকে চিঠিটি বের করে ওনার কেদারাটিতে হেলান দিয়ে বসে চিঠিটি পাঠ করতে শুরু করলেন। প্রিয় বন্ধু বিদ্যুৎ, সর্বপ্রথম তোকে এবং তোর স্ত্রী ও কন্যাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার দৃঢ় বিশ্বাস সৃষ্টিকর্তার আশীর্বাদে তুই এবং তোর পরিবার কুশল রয়েছিস। আমি জানি তুই প্রতিবেশী রাজ্যে বসতি স্থাপন করেছিস এবং সেথা তুই ইতিমধ্যেই কর্মজীবনও শুরু করেছিস। তাই কলসিগড়ে বিভিন্ন ধরনের উপদ্রব শুরু হলেও আমি তোকে এতদিন সেই সকল বিষয় অবগত করিনি। কিন্তু বিগত 3 মাস ধরে তোদের বাসস্থানে ও পরিবারে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে যা কখনোই কোনো পরিস্থিতিতেই কাম্য নয়। আমি সেই সমস্ত বিষয় তোকে অবগত করার দরুন এই পত্রটি লিখতে বাধ্য হই। কলসিগড়ে তোর পরিবারে বেশ কিছু মাস হতে চলল ভাঙন দেখা দিয়েছে এবং অত্যন্ত দুঃখের সাথে তোকে জানাচ্ছি বিগত 3 মাস ধরে তোদের পরিবারের অন্তর্কলহ ভয়ানক রূপ ধারণ করেছে। তোর বড় দাদা তোর অপর সকল দাদাদের ও দিদিদের সহিত তোদের পারিবারিক ভিটে ও সম্পত্তি নিয়ে ইচ্ছাকৃতভাবে তুমুল অশান্তি এখনো পর্যন্ত অব্যাহত রেখে চলেছেন। তোর মেজ দাদা ওনার এই অনৈতিক উদ্দেশ্য যথাযথভাবে প্রতিহত করছিলেন, কিন্তু 1 মাস আগে উনি হৃদয়জনিত সমস্যার কারণে হঠাৎই আকস্মিকভাবে পরলোক গমন করেছেন। একদিকে যেমন তোদের গোটা পরিবার শোকগ্রস্ত হয়ে পড়েছে, আবার অপরদিকে
এই পরিস্থিতির সুযোগ নিয়ে তোর বড় দাদা ইতিমধ্যেই তোদের বাড়ির আসবাবপত্র সহ তোদের পারিবারিক ভিটের অংশ পর্যন্ত বেআইনিভাবে এবং অনৈতিকভাবে বিক্রয় করে দেওয়া শুরু করে দিয়েছেন। আমি জানতে পেরেছি উনি নাকি তোর নকল সই করে তোর অংশও বিক্রয় করতে শুরু করেছেন। তোদের পরিবারের এই ভয়াবহ পরিস্থিতি দেখে আমি তোকে এই পত্রের মাধ্যমে এই সকল ঘটনা সম্বন্ধে অবগত করতে বাধ্য হলাম। যদি সম্ভব হয় তুই কিছুদিনের জন্য কর্মবিরতির আবেদন জানিয়ে যত শীঘ্র সম্ভব কলসিগড়ে ফিরে আয়। তোর মেজদাদার অবর্তমানে অনুকূল পরিস্থিতি দেখে তোর বড় দাদা কখন যে কোন অঘটন ঘটিয়ে বসবেন তা উনিই জানেন। তোর পরিবারের বাকি সদস্যরা ওনাকে প্রতিহত করতে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে ব্যর্থ। তুই যত শীঘ্র সম্ভব কলসিগড় ফিরে আয়। কানাইলাল ধরের বিদ্যুৎ সরকারকে উদ্দেশ্য করে লেখা চিঠিটি পাঠ করে খানিকক্ষণ নিজের কেদারাটিতে থমকে বসে রইলেন বিদ্যুৎ সরকার। শৈশবকালে মাতৃহারা ও পিতৃহারা হওয়ার পশ্চাৎ ওনার যে আপন গুরুজন বলতে এই মেজদাদাই ছিলেন, যিনি ওনাকে একটু বুঝতেন। পরিবারের বাকি গুরুজনদের নিকট সর্বদাই অবহেলিত হলেও বিদ্যুৎবাবুকে সর্বদাই স্বশাসনে আগলে রেখেছিলেন ওনার মেজদাদা, যাকে কেবল একতরফা শাসন বললে যে মস্ত বড় ভুল বলা হবে। শৈশবকাল থেকেই বিদ্যুৎ সরকারের বিদেশি কুকুরের কিংবা কখনো বিদেশি সাইকেলের এই ধরনের সকল আবদারই যে মেটাতেন ওনার মেজদাদা। বিদ্যুৎ সরকার ওনার কেদারাটি ছেড়ে উঠে ওনার নয়নজোড়া হতে চশমাটি খুলে টেবিলের উপর থাকা চশমার বাক্সে রেখে কানাইলাল ধরের চিঠিটি সেই চশমার বাক্সের নিচে রেখে পূর্ণাদেবীকে ডাকতেই যাবেন, এমন সময় পূর্ণাদেবী নিজেই বিদ্যুৎবাবুর কাছে এসে উপস্থিত হলেন। বিদ্যুৎ সরকারের চোখের কোণে জল দেখে বিস্মিত হয়ে পূর্ণাদেবী বললেন, হ্যাঁ গো, কি হয়েছে? তোমার চোখে জল? এর আগে তো কোনোদিনও এমনটা দেখিনি। তা আজ হঠাৎ এমন কি হলো যে তুমি কাঁদছো? বিদ্যুৎ সরকার, যেটা হওয়ার ছিল না সেটাই যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে গো পূর্ণা। সেই কোন শৈশবকালে আমি আর আমার ছোট বোন পুটু মাতৃহারা ও পিতৃহারা হওয়ার পর পিতৃ স্নেহে আগলে রেখে যে মানুষটা আমাদের দুজনকে বড় করে তুলেছে, সেই মানুষটাই যে আজ আর নেই। আমি কোনো ভুল করলে যে মানুষটা সর্বদাই শাসন করেছে, আবার ছোটবেলায় পরীক্ষায় ভালো ফল করলে উপহার দিয়ে আগামী দিনে আরও ভালো ফল করতে উৎসাহিত করেছে, যে মানুষটার শত শাসনের মাঝেও একটা মধুময় অপার স্নেহ মিশে থাকত, হাজার ঝড়ঝাপটায় ছোটবেলা থেকেই যে মানুষটা নিরাপদ আশ্রয় হয়েছে, সেই ঈশ্বরতুল্য মেজদা যে আজ আর নেই গো পূর্ণা, বুঝলে? সেই ঈশ্বরতুল্য মেজদা আজ আর এই জগতে নেই। পূর্ণাদেবী, মানে কি বলছো কি তুমি? দাদা ভাসুর এই জগতে নেই মানে? বিদ্যুৎ সরকার, হ্যাঁ গো পূর্ণা, আমার শৈশবকালের বন্ধু, আমাদের কলসিগড়ের বাড়ির প্রতিবেশী কানাইয়ের লেখা যে চিঠিটি আজ আমি হাতে পাই, তাতেও কলসিগড়ে আমাদের পরিবারের বর্তমান স্থিতি সম্বন্ধে আমাকে অবগত করার সাথেই আমার মেজদার পরলোক গমন করার হৃদয় বিদারক ভয়ানক দুঃসংবাদটিও দিয়েছে। এ যেন হাজার বাধা বিপত্তির মধ্যে সবচেয়ে নিরাপদ আশ্রয়টি হারানোর, শৈশবে পিতৃহারা মাতৃহারা হওয়ার পশ্চাৎ
শাসনে ও স্নেহে আগলে রেখে বড় করে তোলা নিকটতম গুরুজন বিয়োগের ভয়ানক যন্ত্রণা, যে যন্ত্রণা নিরাময়ের কোনোভাবেই আর কোনো উপায় নেই। তাই যে আজ আমার চোখে জল গো পূর্ণা, তাই আজ আমার চোখে জল। পূর্ণা দেবীর ও বিদ্যুৎ সরকারের বিবাহকালে উৎপন্ন হওয়া সংকটে যে মানুষটি ওনাদের সর্বাধিক পাশে দাঁড়িয়েছিলেন এবং সর্বরকমভাবে ওনাদের সাহায্য করেছিলেন, হঠাৎই সেই মানুষটির মৃত্যুর সংবাদ শুনে স্তম্ভিত হয়ে গিয়ে অঝরে কেঁদে ফেললেন পূর্ণা দেবী। বিদ্যুৎ সরকার ওনাকে অনেক করে শান্ত করার চেষ্টা করলেও পূর্ণা দেবী যেন কোনো প্রকারেই ওনার মেজ ভাসুরের মৃত্যু মেনে নিতে পারছেন না। আজ রাতে কলসিগড়ের প্রতিবেশী বন্ধুর লেখা চিঠিটি বিদ্যুৎবাবু পাঠ করার পর থেকে পূর্ণা দেবী ও বিদ্যুৎ সরকারের কাছে কেমন যেন বিভীষিকাময় হয়ে উঠেছে এই রাত্রিটা। ছোট্ট চন্দ্রানীকে ঘুম পাড়ানোর পর বিদ্যুৎবাবুর কাঁধে মাথা রেখে সমগ্র রাত্রি অশ্রুসিক্ত হয়ে রইলেন পূর্ণা সরকার। পরের দিন সকাল হতেই বিদ্যুৎ সরকার ওনার ভাড়া বাড়ির মালিক তথা ওনার মেজদাদার শুভাকাঙ্ক্ষী পরিচিতকে ওনার মেজদাদার পরলোক গমন করার বিষয়ে অবগত করলেন এবং বিদ্যুৎবাবু যে সব পরিবারে খুব শীঘ্রই কলসিগড় যেতে চলেছেন সেই বিষয়েও তাকে জানালেন। এরপর বিদ্যুৎ সরকার ওনার কর্মস্থলে পৌঁছে সেখানকার কার্যাধ্যক্ষকে কানাইলাল ধরের চিঠির কথা ও তাতে বর্ণিত সকল বিষয়ে জানিয়ে কিছুদিনের জন্য ছুটি চাইলে কার্যাধ্যক্ষ বিদ্যুৎবাবুকে আর সময় নষ্ট না করে কর্মবিরতির জন্য লিখিত আবেদন জানাতে বললেন এবং আরও নানানভাবে বিদ্যুৎ সরকারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকলেন। কাজের মাঝে মধ্যাহ্নের বিরামকালে বিদ্যুৎ সরকার ওনাদের কর্মস্থলের মধ্যেই অবস্থিত আহার গ্রহণের স্থানটিতে বসে চা খেতে খেতে গভীর শোকে নিমজ্জিত হলেন আর তার সাথেই গভীর দুশ্চিন্তায় গ্রাসিত হলেন। পূর্ণা দেবীর সাথে ওনার বিবাহের পর এই সদ্য যখন ওনার সাংসারিক ও অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছে, ঠিক এই সময়ই ওনার জীবনে এত বড় ঝড় নেমে এলো। একদিকে যেমন ওনাকে এবং ওনার ছোট ভগিনী পুটুকে পিতৃ স্নেহে আগলে বড় করে তোলা ওনার মেজদাদার আকস্মিকভাবে পরলোক গমনের গভীর শোক, ঠিক তেমনই আবার ওনাদের পরিবারের এই দুঃসময়তেও পারিবারিক সম্পত্তি হাতানোর দরুন ওনার বড় দাদার নানান প্রকারের বদমাইশি ও ছলনা, ওনার যে দ্রুতই কলসিগড় পৌঁছানোর প্রয়োজন, এই ভাবতে ভাবতে উনি আর সময় নষ্ট না করে কর্মবিরতির আবেদনপত্রটি লিখে ফেললেন। জনাব, সবিনয় বিনীত নিবেদন এই যে পশ্চিমভূমি রাজ্যের কলসিগড়ে আমাদের বাসস্থানে আমার পরিবারের আমার এক গুরুত্বপূর্ণ ও অত্যন্ত নিকট গুরুজন পরলোক গমন করেছেন এবং যার ফলস্বরূপ আমাদের সমগ্র পরিবার গভীরভাবে শোকগ্রস্ত হয়ে পড়েছে। তাই স্ত্রী ও কন্যাসহ আমাকে আমাদের স্থায়ী বাসস্থানের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই কারণবশত আমি 20 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত কর্মস্থলে উপস্থিত হয়ে কর্মে যোগদান করতে পারবো না। অতএব মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে 1967 সালের 20 এপ্রিল হতে 20 মে পর্যন্ত অনুগ্রহ করে আমাকে নৈমিত্তিক ছুটি প্রদান করে উপকৃত করা হোক। লিখিত ছুটির আবেদনের ভিত্তিতে কর্মস্থল হতে ছুটি পেয়ে কন্যা ও স্ত্রীসহ কলসিগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন বিদ্যুৎ সরকার।
কলসিগড় রেল স্টেশনে নেমে তিনি রিক্সা ধরে পূর্ণা সরকারকে ও চন্দানী সরকারকে নিয়ে পৌঁছলেন ওনার পৈতৃক বাড়িতে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই পূর্ণাদেবী ও বিদ্যুৎ সরকার লক্ষ্য করলেন যে অবস্থায় ওনারা বাসা ত্যাগ করে ভিন রাজ্যে গিয়েছিলেন তার তুলনায় বেশ কিছুটা বদলে গিয়েছে বাড়ির অন্দরমহলের অবস্থা ও পরিস্থিতি। সুবিশাল বাসস্থানের অধিকাংশ কক্ষেই বহু মূল্যবান বেশ কিছু আসবাবপত্র উধাও এবং বাড়ির পূর্ব দিক বরাবর যে সুসজ্জিত বাগানটি ছিল সেটির প্রায় সমগ্রটা জুড়েই পৃথকভাবে বাড়ি গড়ার কাজ শুরু হয়েছে। পূর্ণাদেবীরা বাড়িতে তাদের অংশে প্রবেশ করতেই রীতিমতো স্তম্ভিত হয়ে গেলেন। দক্ষিণ দিক বরাবর ইটের গাঁথুনি তুলে তাদের অংশের অধিকাংশ জায়গাটাই যে তাদের অংশ থেকে বের করে নেওয়া হয়েছে। বিদ্যুৎবাবু এবং পূর্ণাদেবী কিছু বুঝে ওঠার পূর্বেই পূর্ণাদেবীদের উদ্দেশ্যে একটা মহিলা কণ্ঠস্বর ভাড়ার ঘর থেকে শোনা গেল, ওরে ছোট খোকন, তোরা এত দেরি করে ফেললি ফিরতে, সবচেয়ে শেষ হতে বসেছে রে। পূর্ণাদেবী ও বিদ্যুৎবাবু সেই কণ্ঠস্বর শুনে ভাড়ার ঘরে প্রবেশ করতেই দেখলেন বিদ্যুৎবাবু ছোট দিদি আর সেজ দিদি যথারীতি ওনাদের দৈনন্দিন কার্যসূচি অনুযায়ী সকাল সকাল সেটা রান্না করা দ্রব্য সামগ্রী সংগ্রহ করে হেসেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দুই দিদির সাথে কথা বলে বিদ্যুৎবাবু যা বুঝলেন ওনার মেজদাদা পরলোক গমন করার দরুন সৃষ্ট অনৈতিক কার্যকলাপ বাস্তবায়িত করার অনুকূল পরিস্থিতির সুযোগে ওনার বড় দাদা যে অনৈতিক কার্যকলাপ শুরু করেছেন তা দ্রুত প্রতিহত করা আবশ্যক হয়ে পড়েছে। পূর্ণাদেবী ও বিদ্যুৎ সরকার এও জানতে পারলেন যে বরদা নাকি কেবল ওনাদের অংশে থাকা মূল্যবান আসবাবপত্র বিক্রয়তেই সীমাবদ্ধ থাকেননি, বাড়িতে বিদ্যুৎবাবুর অংশের অধিকাংশটাই নকল সই করে উনি বিক্রি করে দিয়েছেন। এমনকি বাড়ির দক্ষিণ দিকে অবস্থিত সুসজ্জিত সুবিশাল বাগানটির সমগ্রটাই বিদ্যুৎবাবুদের বড়দাদা বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ির অপর সকল অংশীদারদের নকল সই করে বিক্রয় করে দিয়েছেন। সব কিছু শুনে তাজ্জব হয়ে কন্যাকে কোলে নিয়ে দ্বিতলে উঠলেন পূর্ণাদেবী আর বিদ্যুৎ সরকার। বাড়ির বাকি সদস্যদের সাথে দেখা করে বাড়ির পরিস্থিতির সম্পর্কে আরও বিস্তারিত জানতে শুরু করলেন। দিন দুয়েক পর অসৎ উদ্দেশ্য সঙ্গে করেই পুনরায় সরকার বাড়িতে আগমন ঘটল সরকার বাড়ির বড় ছেলের। ওনার সঙ্গেই এলেন একদল সেকেলে আসবাবপত্র ক্রয় করার লোক। ইতিমধ্যেই যে পৈতৃক সম্পত্তি অসৎ প্রকারে বিক্রয়ের দরুন উপার্জিত অর্থের দ্বারা কলসিগড় শহরের প্রধান সড়কে নবনির্মিত বাসস্থানে বসতি স্থাপন করেছেন সরকার বাড়ির বড় ছেলে। এখন তাই তিনি তার পৈতৃক ভিটেতে কেবল তখনই পদার্পণ করেন যখন উনি ওনার অসৎ উদ্দেশ্যসমূহ চরিতার্থ করার প্রয়োজন বোধ করে থাকেন। ওনাকে সরকার বাড়িতে প্রবেশ করতে দেখেই পূর্ণাদেবী ওনার স্বামীকে সেই বিষয়ে অবগত করলেন। বাড়ির অপর সকল সদস্যকে সঙ্গবদ্ধ করে এবং পাড়া প্রতিবেশীদেরও সেটা সমবেত করে আজ বিদ্যুৎ সরকার ওনার বড়দাদার অনৈতিক কার্যকলাপ বাস্তবায়িত করার ক্ষেত্রে যথাযথ বাধা সৃষ্টি করলেন। এর ফলস্বরূপ আজ সরকার বাড়ির বড় ছেলেকে ওনার অসৎ উদ্দেশ্য চরিতার্থ না করেই সেই স্থান ত্যাগ করতে হলো। বাড়ি ছাড়ার সময় তিনি পূর্ণাদেবীকে উদ্দেশ করে বললেন, ছোট বৌমা, দীর্ঘ সময় তোমরা কলসিগড়ের এমনকি রাজ্যেরও বাইরে ছিলে। কলসিগড়ের বর্তমান আবহাওয়া সম্বন্ধে তুমি আর ছোট খোকন
বিন্দু মাত্র অবগত নও। আমার সাথে বিবাদে জড়িয়ে তোমরা আজ নেহাতি বোকামি করলে। ছোট্ট মেয়েটিকে নিয়ে তুমি আর ছোট খোকন সংসার করো। কখন যে কি হয়ে যায় তা কিন্তু কারো হাতে নেই। ওনার এই হুমকি পূর্ণাদেবী ঠান্ডা মাথায় উপেক্ষা করলেও এই শুনে বিদ্যুৎ সরকার রীতিমতোই ক্ষিপ্ত হয়ে ওনার উদ্দেশ্যে বললেন, শোনো বর্দা, তুমি এই বাড়ির বড় ছেলে। পিতামাতার অবর্তমানে কোথায় তুমি সংসারটাকে আগলে রাখবে? বাড়ির অপর সকল সদস্যদের বিপদে সংকটে ঢাল হয়ে দাঁড়িয়ে তোমার নৈতিক কর্তব্য পালন করবে। পরিবারের জ্যেষ্ঠ সন্তান হিসেবে এটাই যে তোমার কাছে কাম্য। কিন্তু তুমি তা না করে তোমার চৌর্যবৃত্তি আর অসৎ উদ্দেশ্য চরিতার্থে লিপ্ত। আর পরিবারের সদস্য হয়ে আমাদের সকলেরই দায়িত্ব সেটা যথাযথভাবে প্রতিহত করা। আজ আমরা কেবলই আমাদের সেই দায়িত্ব পালন করেছি, এর অধিক আর কিছুই নয়। আর সেই কারণে তুমি বাড়ির ছোট বৌমা তথা আমার স্ত্রী পূর্ণা সরকারকে সরকার বাড়ির গণ্ডির ভিতর দাঁড়িয়ে হুমকি দিচ্ছ। শোনো বর্দা, তোমার যা যা করার আছে তা তুমি করে নিও, তবে পরিবারের অপর সকল সদস্যদের বিনা অনুমতিতে এবং তাদের সই নকল করে তুমি যদি ভবিষ্যতেও আর কোনোদিনও পরিবারের ভিটে সম্পত্তি ও আসবাবপত্র বিক্রয় করার চেষ্টা করো, তাহলে আমরা সকলে মিলে তোমার এই ভিটেতে প্রবেশ করাও বন্ধ করে দেব। এই উত্তপ্ত বাক্য বিনিময় এবং অসৎ উদ্দেশ্য চরিতার্থ না করতে পারার ক্ষোভ সরকার বাড়ির ছেলের অন্তরে এক লোভ লালসা পরিপূর্ণ রাগ ও অভিমানের সঞ্চার ঘটায়, যার ফলে তিনি এমন কিছু পদক্ষেপ গ্রহণ করলেন যা সরকার বাড়ির মতো সম্ভ্রান্ত পরিবারের সন্তানের কাছে কোনোভাবেই কাম্য তো নয় বটেই, এমনকি এই ধরনের পদক্ষেপ গরিমা ও প্রতিষ্ঠার নিরিখেও সরকার পরিবারের কোনো সদস্যের নিকটই শোভা পায় না। পারিবারিক কলহের জেরে এবং অনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে না পারার ক্ষোভে বুক ভরা রাগ ও প্রতিহিংসা নিয়ে তিনি যোগাযোগ করে বসলেন ভিন্ন ভূখণ্ড থেকে এসে এই ভূখণ্ডে অসামাজিক কার্যকলাপকে জীবিকা হিসেবে বেছে নেওয়া কলসিগড় শহরের একদম দক্ষিণ অঞ্চলে বসবাসকারী প্রতিষ্ঠিত সমাজবিরোধী 7 ভাইদের মধ্যে সর্বাধিক নৃশংস সেজ ভাই মিহিরমলের সাথে।